বাংলাদেশে প্রতিদিন ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা ও নানা তথ্য নিয়ে আলোচনা এবং বিশ্লেষণে TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশফাক আহমেদ। আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে যুক্ত আছেন নাজমুল আলম নাজু, সভাপতি রংপুর জেলা যুবদল এবং সাবেক সহসভাপতি যুবদল কেন্দ্রীয় কমিটি। আরও যুক্ত আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসিব জামান। আপনাদের দুজনকে আমি স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আলোচনা শুরুর আগে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য আমি একটু তুলে ধরতে চাই দর্শকদের সামনে, এবং এই বিষয়গুলো নিয়ে আসলে আমরা আমাদের অতিথিদের সাথে আলোচনা করব। প্রথমে যে বিষয়টি রয়েছে তা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করেছে বিএনপি সহ কয়েকটি রাজনৈতিক দল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৈঠক শেষে সাংবাদিকদের জানান, সংলাপে নির্বাচন ও সংস্কারের রোডম্যাপ দিতে বলেছেন। ইউনিয়ন পরিষদ বাতিলের দাবি জানিয়েছেন। তত্ত্বাবধায়ক সরকার বাতিলের কারণে বিচারপতি খায়রুল হকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। প্রশাসনে স্বৈরাচারে নিয়োগকৃত দোসররা এখনও রয়েছে, তাদের অবিলম্বে সরিয়ে নিরপেক্ষ ব্যক্তিকে বসানোর কথা বলেছেন। এবং ডিসি নিয়োগে যে দুর্নীতির খবর বের হচ্ছে তা নিয়ে উদ্বেগ জানান মির্জা ফখরুল। এদিকে শনিবার ঢাকার রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক শিক্ষক সমাবেশে বিএনপির মহাসচিব বলেছেন 111-এর মতো বিএনপি আবার -2 ফর্মুলা দেখতে চায় না। তিনি বলেন, আমরা কোনো বিরাজনীতিকরণের রাজনীতিতে বিশ্বাস করতে চাই না, আবার মৌলবাদ বা জঙ্গিবাদকে দেখতে চাই না। আর একটি তথ্য হচ্ছে, প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপ শেষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, এ সরকার একটি নির্দলীয় সরকার। তারা দেশ শাসনে আসেনি, দেশ শাসনের সুষ্ঠু পথ বিনির্মাণের জন্য তারা এসেছেন। গত 3টা নির্বাচনে জাতি বঞ্চিত হয়েছে। আগামীতে জাতির সামনে একটা গ্রহণযোগ্য, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়ার পরিবেশ তৈরি করে দেয়া মূল কাজ। সেজন্য মৌলিক বিষয়ে তাদের কিছু সংস্কার করতেই হবে। কি মৌলিক বিষয়ে সংস্কার করা উচিত সে বিষয়ে তারা আলোচনা করেছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে একটি প্রতিবেদন করেছে টাইম ম্যাগাজিন, যেখানে শেখ হাসিনার বাংলাদেশে ফেরার সম্ভাবনা, আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনীতি নিয়ে মত দিয়েছেন বিশ্লেষকরা। কয়েকজনের মন্তব্য আমি একটু তুলে ধরতে চাই। উইলসন সেন্টারের সাউথ এশিয়ান ইনস্টিটিউটের পরিচালক মাইকেল কুগেলম্যান হাসিনার প্রত্যাবর্তনের সম্ভাবনা উড়িয়ে দিতে পারছেন না। তিনি বলেছেন, হাসিনার প্রত্যাবর্তন বেশ সম্ভব। দক্ষিণ এশিয়ার পরিবারতান্ত্রিক রাজনীতির ইতিহাস ঘাটুন, দেখবেন পরিবারতান্ত্রিক রাজনৈতিক দলগুলোকে দেউলিয়া মনে হলেও এ দলগুলো একেবারে বাতিলের খাতায় ফেলতে পারবেন না। নরওয়ের অসলো বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি অধ্যাপক মুবাশার হাসান বলেছেন, সারা বাংলাদেশে হাসিনার পোস্টার ছেঁড়া হয়েছে, বিকৃত করা হয়েছে, তাকে স্বৈরাচার হিসেবে গ্রাফিতি আঁকা হয়েছে। তরুণ প্রজন্ম হাসিনাকে এভাবেই দেখছে। এবং ঢাকা ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের যে নির্বাহী পরিচালক জিল্লুর রহমান, তার মতে আগামী দশকে বাংলাদেশের রাজনীতিতে হাসিনা ও তার দলের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কোনো সুযোগ নেই। তবে অন্তর্বর্তী সরকার ব্যাপকভাবে ব্যর্থ হলে এই প্রেক্ষাপট বদলে যেতে পারে বলে তিনি মনে করেন। আরেকটি তথ্য দিতে চাই যে, বিচারের সম্মুখীন না করে আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেছেন, আওয়ামী লীগ যতদিন পর্যন্ত মাফ না চায়, যতদিন পর্যন্ত তাদের অপকর্মের জন্য বিচারের সম্মুখীন না হয়, ততদিন তাদের রাজনীতির সুযোগ দেওয়া হবে না। শনিবার রাজধানীর রাওয়া কনভেনশন সেন্টারে বৈষম্যমুক্ত সশস্ত্র বাহিনী বাংলাদেশ 2.0 বিনির্মাণে প্রয়োজনীয় রূপরেখা শীর্ষক এক সেমিনারে একথা বলেছেন হাসনাত। আরেকটু যদি যোগ করি, এ সময় আন্দোলনের যার এক সমন্বয়ক সার্জিস আলম বলেছেন, ফ্যাসিস্টদের দোসরদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আওয়ামী লীগকে সহযোগিতা করেছেন তাদের বিরুদ্ধে এই সরকারকে ব্যবস্থা নিতেই হবে। এবং সামরিক বাহিনীর রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করতে কমিশন গঠন করে সামরিক আইনের সংস্কার সহ 3 দফা দাবিও পেশ করা হয় এই সেমিনারে। আরেকটি তথ্য হচ্ছে, ছাত্র জনতার অভ্যুত্থানে নিহত ব্যক্তিদের নিয়ে রাজনীতি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি। তিনি সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন যে, এখনো সময় আছে, জনগণ, তরুণ ও শিক্ষার্থীদের পালস বোঝার চেষ্টা করুন। একটি সমাবেশে তিনি এই কথা বলেছেন। আরেকটি তথ্য যদি আমি খুব ছোট করে একটু দেই, তা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বিরুদ্ধে সরকারি দলের আচরণ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বিরুদ্ধে সরকারি দলের মতো আচরণ ও গণ অভ্যুত্থানের স্পিরিট বিরুদ্ধ কাজে যুক্ত থাকার অভিযোগ তুলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 13 সমন্বয়ক ও 4 সহ সমন্বয়ক পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করেছেন তারা, এবং লিখিত বক্তব্যে আব্দুর রশিদ জিতু তিনি বলেছেন যে, 9 দফায় অন্তর্ভুক্ত দলীয় লেজুর ভিত্তিক
ছাত্র রাজনীতি নিষিদ্ধ, জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচার এবং আহত ও ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের দাবিগুলোতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এক প্রকার নিশ্চুপ রয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটি সরকার দলীয় ছাত্র সংগঠনের মতো ভূমিকা পালন করছে। এছাড়া বাংলাদেশের সর্বস্তরের আন্দোলনকারীদের একই ব্যানারে অন্তর্ভুক্ত করতে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। ফলে তারা মনে করছে যে এই ব্যানার যত দ্রুত সম্ভব বিলুপ্ত করে দিতে হবে। এই ছিল কিছু তথ্য। আমরা এখন আলোচনায় চলে যাব আমাদের দুজন আলোচকের সাথে। প্রথমেই আমি যেতে চাই হাসিব জামানের কাছে, সাবেক সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। হাসিব জামান, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। এবং প্রথমে আপনার কাছে যে প্রশ্নটি আমি রাখতে চাই তা হচ্ছে যে আপনারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক এবং সহ সমন্বয়ক যারা পদত্যাগ করেছেন, কেন পদত্যাগ করলেন? আপনাকে ধন্যবাদ। আমরা মূলত পদত্যাগ করেছি স্পেসিফিক কয়েকটা কারণে। এর মধ্যে অন্যতম একটা কারণ ছিল যে ক্ষমতার কুক্ষিগত করে রাখা। আমরা মনে করছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মের একটা নির্দিষ্ট অংশ ক্ষমতাকে কুক্ষিগত করে রাখার চেষ্টায় আছে। এই জন্য এবং আরো বেশ কিছু কারণে আমরা মূলত পদত্যাগ করেছি। তো আমরা আসলে এই জন্য এই সরকার গঠন করার প্রক্রিয়া আসলে আগায়নি। আমরা একটা বৈষম্যহীন একটা ইনক্লুসিভ বাংলাদেশ চাই। এখানে মানে দলীয় লেজুর ভিত্তিক কোনো রাজনীতি চাই না, যেটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এখন জাতীয় নাগরিক কমিটির যে নতুন করে একটা প্ল্যাটফর্ম দাঁড়িয়েছে সেটার অংশ হিসেবে কোনো কাজ করতে পারে বলে আমরা আশঙ্কা করছি। এজন্য আমরা এই জায়গাটা থেকে সরে এসেছি। জি, এবং আপনি জাতীয় নাগরিক কমিটির কথা বললেন। আজকে জাতীয় নাগরিক কমিটির একটি প্রোগ্রাম ছিল এবং সেখানে আমি অনুষ্ঠানের শুরুতে যাওয়ার তথ্য দিচ্ছিলাম। সেখান থেকে বলা হয়েছে যে ছাত্র জনতার অভ্যুত্থানে নিহত ব্যক্তিদের নিয়ে রাজনীতি করা হচ্ছে। এই ব্যাপারে আসলে আপনি কি বলবেন? ছাত্র জনতা, এটা জাতীয় নাগরিক কমিটির নিজস্ব বক্তব্য, কিন্তু আমি এখানে একটু অতীত টানতে চাই, কারণ অতীতটা না বললে আসলে সেটা ক্লিয়ার হবে না। কারণ আপনারা জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কেন্দ্রীয় কমিটিটা ছিল বা কেন্দ্রীয় সমন্বয়ক কমিটি যেটা এখনো আছে, সেখানে গণতান্ত্রিক ছাত্র শক্তি নামে একটা সংগঠন ছিল যেটা 1 বছর আগে প্রতিষ্ঠা হয়েছে। তো সেই গণতান্ত্রিক ছাত্র শক্তির একটা বড় অংশই এই সমন্বয়ক কমিটিতে ছিল এবং এখন যারা উপদেষ্টাতে আছে বা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে আছে, তারাও একটা সময় গণতান্ত্রিক ছাত্র শক্তির রাজনীতি করেছে, যদিও সেটা এখন বিলুপ্ত। ঠিক একইভাবে যিনি এখন আহ্বায়ক হিসেবে আছেন, সদস্য সচিব হিসেবে আছেন আক্তার ভাই এবং নাসির পাটোয়ারি ভাই, ওনারাও গণতান্ত্রিক ছাত্র শক্তির সাথে জড়িত ছিলেন। তো এই আমরা যেটা মনে করছি, আমরা যেটা আশঙ্কা করছি যে গণতান্ত্রিক ছাত্র শক্তি যেই একটা সময়ে মানে অন্য একটা ছাত্র সংগঠন ভেঙে নতুন রাজনীতির ধারা হিসেবে আবির্ভূত হয়েছিল, কিন্তু এখন তারা সরকারে নেই এটা বুঝাচ্ছে যে আমরা নতুন একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম দাঁড় করাচ্ছি যে জাতীয় নাগরিক কমিটি, কিন্তু তারা সরকারের বিরোধিতা করছে বা প্রেসার গ্রুপ হিসেবে কাজ করছে, এটা তারা বোঝাতে চাচ্ছে। কিন্তু আমরা যদি 1 বছর আগেই দেখি যে এই বর্তমান যারা ছাত্র প্রতিনিধি হিসেবে আছেন এবং এখন যারা জাতীয় নাগরিক কমিটির যারা মূল নেতা হিসেবে আছেন, আহ্বায়ক, সদস্য সচিব, তারা একই প্ল্যাটফর্মে রাজনীতি করেছে। তো এটা বলার উপায় নেই যে আসলে তারা সরকারকে প্রেসারে রাখার জন্য আছে। আমরা এটা খুব স্বাভাবিকভাবেই বুঝতে পারি যে জাতীয় নাগরিক কমিটি কেন গঠন করা হয়েছে, বা আমরা এরকমও গুঞ্জন শুনতে পাচ্ছি যে বিভিন্ন ক্যাম্পাসে বা অন্যান্য জায়গায় তাদের ছাত্র সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করবে আর কি, হয়তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আপনি কি তাহলে যেটা বলতে চাচ্ছেন, আমি যেটা আপনার কথায় বুঝতে পারছি, আমি ভুল হলে আমাকে সংশোধন করে দিবেন, সেটা হচ্ছে যে গণতান্ত্রিক ছাত্র শক্তি যারা করতেন তারাই, তাদের মধ্যে একটি বড় অংশ আসলে যে জাতীয় নাগরিক কমিটি এবং যারা সমন্বয়কদের মধ্যে আছেন অথবা উপদেষ্টা যারা হয়েছেন, আপনি বলতে চাচ্ছেন যে তারাই এই দায়িত্বগুলো পালন করছেন এবং তারাই প্রোটোকল পাচ্ছেন। আপনারা যারা অন্যান্য বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর থেকে অন্যান্য বিশ্ববিদ্যালয়, বিভিন্ন পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয় যারা সমন্বয়ক আছেন, তারা এটাকে আপনারা মনে করছেন যে আপনাদের সাথে বৈষম্য হচ্ছে এবং আপনাদের এই আন্দোলনের যে উদ্দেশ্য ছিল সেটি আসলে ব্যাহত হচ্ছে। এক্স্যাক্টলি, আমরা সেটাই বলতে চাচ্ছি। এবং আমরা শুধু গণতান্ত্রিক ছাত্র শক্তির, তাদের যদি এখানে যারা রাজনীতি করেছে বা যারা আমরা যখন শুরুতে আন্দোলনটা করেছি, আমরা তো স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল, এখন অন্য অন্য ছাত্র সংগঠন ছিল, কিন্তু 5ই আগস্টের পরে দেখা যাচ্ছে যে
সবকিছু গণতান্ত্রিক ছাত্র শক্তি সংগঠনে যারা জড়িত ছিল তাদের মধ্যে আবর্তিত হচ্ছে, তাদেরকে কেন্দ্র করে হচ্ছে সবকিছু, মানে সব ফাংশন করছে। এটা আমরা খুব অবজার্ভ করে দেখতে পেয়েছি। জি, আপনাকে ধন্যবাদ। আমি একটু যেতে চাই নাজমুল আলম নাজু আপনার কাছে। আপনার কাছে যে প্রশ্নটা রাখতে চাই যে প্রধান উপদেষ্টার সাথে বিএনপি বৈঠক করেছে, সংস্কার এবং নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে, যেটি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম জানিয়েছেন। আপনি কি মনে করেন, কি প্রত্যাশা যে আপনাদের দলের যে আসলে এই সংস্কার এবং নির্বাচনী রোডম্যাপে কি কি বিষয়গুলো থাকা উচিত, যদি একটু বলতেন? নির্বাচন কমিশন, নির্বাচন ব্যবস্থা এবং কমিশন সংস্কার আসলে করতে হবে। কারণ নির্বাচন কমিশন যে নিয়োগ আছে, নিয়োগ প্রথাটা আছে, এই নির্বাচন কমিশন নিয়োগ আইন বাতিল করে সব দলের মতামতের ভিত্তিতে সংস্কার করে একটা কমিশন গঠন করতে হবে। এবং যে এনআইডি নির্বাচন সংক্রান্ত বিষয়গুলো, এনআইডি সংস্কার আইন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যে রাখার যে একটা প্রজ্ঞাপন জারি করে আইন করেছে, সেই প্রজ্ঞাপনটি বাতিল করতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আজকে একটি সমাবেশের আয়োজন করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে সামরিক বাহিনীর রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করতে কমিশন গঠন করে সামরিক আইনের সংস্কার সহ তারা 3 দফা দাবি পেশ করেছেন। এ ব্যাপারে আপনার মতামত কি, এবং আপনি কি মনে করেন কিনা যে সামরিক আইনের সংস্কার প্রয়োজন, এবং তা যদি হয় আসলে কি ধরনের পরিবর্তন আনা দরকার বলে আপনি মনে করেন? আমরা আসলে সামরিক শাসন যে আইন আছে, আইনটা অবশ্যই পরিবর্তন হওয়া উচিত। কারণ আমরা অনেক ক্ষেত্রে দেখতেছি যে আমরা আস্থার সহিত আমরা সেনাবাহিনীর উপর নির্ভর করি অনেক ক্ষেত্রে, অনেক সময়, অনেক সংকটে, এবং সেটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু আজকে লক্ষ্য করবেন যে জানি না কি কারণে যারা এই বিগত 15 বছরে খুনের সাথে জড়িত ছিল তাদের কোনো শাস্তির এখন পর্যন্ত কোনো ব্যবস্থা হয়নি। শুধুমাত্র জিয়াউল হাসান ছাড়া সবাই ধরাছোঁয়ার বাইরে আছে। সে কারণে আসলে শাসন আইনগুলো পরিবর্তন করা উচিত। কিভাবে তারা এটাকে প্রয়োগ করবে, কিভাবে তাদের নিয়ন্ত্রণ কতটুকু থাকবে, তারা কতটুকু করতে পারবে, এগুলো অবশ্যই সংস্কার হওয়া উচিত। জি, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে একটি ছোট্ট বিরতি নিব। বিরতি থেকে ফিরে আমাদের যে দুজন অতিথি আছেন তাদের সাথে আলোচনা চালিয়ে যাব। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আছেন নাজমুল আলম নাজু, সভাপতি রংপুর জেলা যুবদল, এবং হাসিব জামান, সাবেক সমন্বয়ক বৈষম্য বিরোধী আন্দোলন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আমি নাজমুল আলম নাজুর সাথে যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম, হাসিব জামান, আমি আপনার কাছে একটু জিজ্ঞেস করতে চাই যে আজকে বৈষম্য বিরোধী আন্দোলনে হাসনাত কথা বলেছেন এবং সার্জিস কথা বলেছেন, এবং তারা সেখানে বলেছেন যে সামরিক আইনের সংস্কারের 3 দফা পেশ করেছেন। এই বিষয়ে আপনার মতামত কি? সামরিক আইন সংস্কারে 3 দফা পেশ করেছেন হাসনাত আব্দুল্লাহ আর সার্জিস আলম। জি, সার্জিস বৈষম্য বিরোধী। জি, না, আমরা হচ্ছে আমার এই ব্যাপারে স্পেসিফিক মন্তব্য হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিন্তু এখন কোনো স্টিল নাও কোনো ছাত্র সংগঠনও না যে তাদের কোনো কনস্টিটিউশন আছে। তো সেই জায়গায় থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আচ্ছা হাসিব জামান, আমি একটু আপনার উত্তরটা নেওয়ার আমি এখানে আমার একটা প্রশ্ন মনে হলো, যেটা যে এটা যদি কোনো এটা তো একটা প্ল্যাটফর্ম, অথবা এটা আপনি বলছেন যে কোনো সংগঠনও না, আপনারা তাহলে পদত্যাগ করলেন কোথা থেকে? না, সেটাই, মানে যখন 5ই আগস্টের পরে এই প্ল্যাটফর্মের কোনো প্রয়োজনীয়তা ছিল না, কিন্তু বিভিন্ন জায়গায় অকারেন্স ঘটছে বা ঘটতে পারে এই শঙ্কায় শুধু এই প্ল্যাটফর্মটা দাঁড়িয়েছিল। কিন্তু আমরা যখন দেখতে পেয়েছি যে না, এই প্ল্যাটফর্মে যেহেতু আর অনেকেই আছে, তো অনেকে থাকার ফলে এখন এই প্ল্যাটফর্ম থেকে সরার একটাই ওয়ে হচ্ছে যে আমাদের অব্যাহতি নেওয়া বা পদত্যাগ করা। যদিও এখানে কোনো কনস্টিটিউশন নাই, তো সরে যাওয়ার এটাই একমাত্র ওয়ে ছিল আমাদের হাতে। জি, আমি আরেকটি প্রশ্ন আপনার কাছে এই সম্পর্কে রাখতে চাই, সেটা হচ্ছে যে আপনারা যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আছেন, যারা পদত্যাগ করেছেন অথবা যারা আছেন, নিশ্চয়ই আপনাদের এই সিদ্ধান্তর ব্যাপারে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের যারা সমন্বয়ক আছেন অথবা আপনাদের সমন্বয়কদের মধ্যে 2জন উপদেষ্টা আছেন, তাদের সাথে কি এই বিষয়ে কোনো কথা হয়েছে অথবা তাদের কোনো প্রতিক্রিয়া আপনারা জানতে পেরেছেন? না, আমরা আপনাকে একটু জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 5ই আগস্টের পরেই জগন্নাথের একটা অংশ পদত্যাগ করেছিল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরে রাজশাহীতে একটা অংশ পদত্যাগ করে।
ইভেন এখন পর্যন্ত বুয়েটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মে কোনো ব্যানারই দাঁড়ায়নি। তো সব মিলিয়ে বলতে গেলে অন্যান্য ক্যাম্পাসের সাথে আমাদের ওরকম কোনো যোগাযোগ ছিল না, কিন্তু ক্যাম্পাসগুলোতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মটা একটা স্বতন্ত্র প্ল্যাটফর্ম ছিল। মানে আমাদের এখানে কেন্দ্রীয় কোনো সমন্বয়ক এসে যে ওনাদের স্বাক্ষরিত বা ওনারা আমাদের কমিটি গঠন করে দিয়েছে, ব্যাপারটা ওরকম না। কিন্তু স্বতন্ত্র প্ল্যাটফর্ম হওয়ার পরেও আমরা আন্দোলনটা কেন্দ্রীয় সমন্বয়ক হিসেবে তাদের ডিরেকশন অনুযায়ী পরিচালিত করেছিলাম। যে তাদের কিন্তু 5 তারিখের পর ওই ডিরেকশন বা ওই কমিউনিকেশনটা আর ছিল না আর কি অন্যান্য ক্যাম্পাসের সাথে আমাদের সাথে। জি, আমি বুঝতে পেরেছি। আমি আপনার কাছে আবারও আসবো। আমি একটু নাজমুল আলম রাজু আপনার কাছে আসতে চাই। যেটা হচ্ছে যে আপনি নিশ্চয়ই জানেন যে জাতীয় নাগরিক কমিটি গঠন করা হয়েছে এবং এই জাতীয় নাগরিক কমিটির একটি অনুষ্ঠান ছিল। সেখান থেকে বলা হয়েছে যে ছাত্র জনতার অভ্যুত্থানে নিহত ব্যক্তিদের নিয়ে রাজনীতি করা হচ্ছে। এই বিষয়টি আসলে আপনি কিভাবে দেখছেন? কারা এই রাজনীতি করছে? আপনার মতামত কি? বিষয়টা আসলে আমরা ছাত্র রাজনীতির কথা যে ছাত্র জনতা হত্যা হয়েছে তাদেরকে নিয়ে রাজনীতি হচ্ছে, এটা তো হয়েই থাকে যুগে যুগে। সে কারণেই আমরা বলছি এই সকল হত্যাকাণ্ড এবং যেগুলো আহত নিহত হয়েছে যারা, এগুলোর বিষয়ে আমরা বলেছি যে জুডিশিয়ালি ইনকোয়ারি করতে হবে। জুডিশিয়ালি ইনকোয়ারি করে এগুলোর তদন্ত করে এগুলোর বিচার ত্বরান্বিত করতে হবে। কারণ যে সন্দেহটা আসছে সেটি দেখা যাচ্ছে, এই কারণেই কথাগুলো আসছে। আজকে কিন্তু প্রশাসনের যে সকল এখন পর্যন্ত ওই সকল ভূত এখন পর্যন্ত আছে যেনারা বিগত সরকারের সময় লুটপাট, হত্যাযজ্ঞ, গুম খুন এবং যারা এই সর্বশেষ ছাত্র জনতার যে আন্দোলন, এই জনতার আন্দোলনকে ভুলুণ্ঠিত করার জন্য, নস্যাৎ করার জন্য যারা জড়িত ছিল, সেই সকল প্রশাসনের কর্মকর্তারা নিচ থেকে উপর পর্যন্ত এখনো অব্যাহত আছে। তারা একটি মহলকে দিয়ে বিভিন্নভাবে এই মামলাগুলো যেন দুর্বল হয়ে পড়ে, সঠিক বিচার যেন না হয়, সেগুলোর কলকাঠি নাড়ছে। সে কারণেই আমরা বলছি যে কোনো কিছুই শুধু আজকে এই ছাত্র জনতার আন্দোলনে যারা হত্যা হয়েছে শুধু সেটি নয়, সকল অপকর্মর যে বিচার সেটি সম্পন্ন হবে না যদি না প্রশাসন থেকে ওই ভূতগুলোকে তাড়াতে না পারি, কোনোটাই সফল হবে না। সে কারণেই আমরা মনে করি হ্যাঁ কিছুটা ব্যর্থ হচ্ছে। সেটি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের দাবি সকল কিছু জুডিশিয়ালি ইনকোয়ারি হোক, বিচার বিভাগের তদন্তের মাধ্যমে এগুলোর বিচার হোক। পাশাপাশি আজকে আপনি খেয়াল করবেন যে হাইকোর্টে এখন পর্যন্ত যারা 30 জন বিচারপতিকে নিয়োগ দেওয়া হয়েছে, যারা ফেসিবাদের সরকারের সকল আজ্ঞাবহ হয়ে কার্যক্রম পরিচালনা করেছে, তাদেরকে এখন পর্যন্ত বহাল তবিয়তে আছে, তেনারা প্রশাসনে আছে। যদি এগুলোকে আপনারা এই তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকার যদি এগুলোকে পরিবর্তন না করে, তাহলে কোনোটাই আমরা কোনো ফল পাবো বলে আমরা মনে করি না। এই ছাত্র জনতার আন্দোলনের কোনো ফসল আসলে গণতান্ত্রিক ভাবে কেউ পাবে কিনা সন্দেহ। জি, আমি আরেকটি প্রশ্ন আপনার কাছে রাখতে চাই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে যেমনটা বলেছেন, নির্বাচনের সংস্কার রোডম্যাপ চেয়েছেন এবং নির্বাচনের ব্যাপারে একটি আগ্রহ বিএনপির পক্ষ থেকে আসলে দেখা যাচ্ছে, যেটা খুবই স্বাভাবিক। এবং আমরা যদি দেখি জামায়াতের পক্ষ থেকে কিন্তু আজকেও যে বৈঠক শেষে প্রধান উপদেষ্টার সাথে আমির ডাক্তার শফিকুর রহমান, তিনি বলেছেন যে সংস্কার বেশি গুরুত্বপূর্ণ, আসলে নির্বাচনের থেকে সংস্কারটা বেশি গুরুত্বপূর্ণ। বিএনপি এবং জামায়াতের একটি দীর্ঘ রাজনৈতিক সখ্যতা অথবা জোট রয়েছে। বর্তমান পরিস্থিতিতে আপনি কি মনে করছেন যে বিএনপি এবং জামাতের মতো যে রাজনৈতিক সুসম্পর্কের জায়গাটি সেটি একই রকম আছে, নাকি সেখানে কোনো পরিবর্তন এসেছে? আসলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গড়া দল, যেটি নেতৃত্ব দিচ্ছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আগামী দিনে রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি একটি একক সংগঠন এবং বৃহৎ সংগঠন বাংলাদেশে। পাশাপাশি জামাতি ইসলামী একটি অন্য সংগঠন, তাদের আদর্শ চেতনা আলাদা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শ চেতনা আলাদা। কিন্তু বিভিন্ন গণতান্ত্রিক যখন আন্দোলন কিংবা সংগ্রামের ক্ষেত্রে আমরা জোটবদ্ধ হই এবং একটি জায়গায় এসে যে গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য, তখন বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে জোট হয়ে থাকে। আমরা একে অপরের পাশাপাশি আমরা সেই আন্দোলন সংগ্রাম পরিচালনা করি। তার মানে এই নয়
যে বিএনপি যা চাচ্ছে জামাতি ইসলাম তাই চাবে, বা জামাতি ইসলাম যা চাবে বিএনপি তা চাবে। সে কারণেই আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যা বলেছেন যে সেটি আমাদের চাওয়া, বিএনপির চাওয়া, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চাওয়া, এটি জামাতের চাওয়া নয়। আর জামাত যেটি বলেছে সেটি জামাতের চাওয়া। আর আমরা মনে করি না সম্পর্ক একদিনে যেমন সৃষ্টি হয় না, দীর্ঘদিনে তৈরি হয়, তেমনটা আমরা মনে করি সম্পর্কের অবনতি এখানে নেই। সময় বলে দিবে নির্বাচন প্রক্রিয়ায় কে কার সঙ্গে থাকবে, বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে কে কার সাথে থাকবে। জি, আপনাকে ধন্যবাদ। আমি একটু হাসিব জামানের কাছে আবার যেতে চাই। হাসিব জামান, বিগত সরকারের পতনের 2 মাসের মতো হয়েছে, 2 মাসের মাথায় এখন আন্দোলনের কৃতিত্ব নিয়ে আসলে দাবি বিভিন্ন জন করছে এবং এ নিয়ে নানা কথা, আলোচনা, সমালোচনা হচ্ছে এবং আলোচনা হচ্ছে যে আন্দোলনের মাস্টার মাইন্ড কে বা কারা সেটি নিয়ে। এ ব্যাপারে আসলে আপনি কি বলবেন? আন্দোলনের মাস্টারমাইন্ড ছাত্র জনতা। আন্দোলনের মাস্টারমাইন্ড একক কোনো ব্যক্তি বা কোনো সংগঠনের না। আমরা শুরু থেকেই আন্দোলনটা দেখেছি। ইভেন এই আন্দোলনে বিভিন্ন সংগঠনের লোকজন আমাদের আন্দোলনে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছে। যদিও এরকমটাও হতে পারতো যে এই সংগঠনগুলোর বিএনপিও আন্দোলনে অংশগ্রহণ করেছে, জামাতও আন্দোলনে অংশগ্রহণ করেছে, অন্যান্য সংগঠন আন্দোলনে অংশগ্রহণ করেছে, সত্য। কিন্তু আন্দোলনের একক ব্যক্তি ক্রেডিট বা কোনো সাংগঠনিক ক্রেডিট আমি কাউকে দিতে চাই না, বা সেটা কারো না। এই আন্দোলনের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের ফলেই আন্দোলন সফল হয়েছে বলে আমি মনে করি। এখন কেউ যদি সেই ক্রেডিট নিতে চায় বা কোনো সংগঠন যদি সেই ক্রেডিট নিতে চায়, সেটা হতে পারে কোটা সংস্কার আন্দোলন পর্যন্ত, এটা 19 জুলাই পর্যন্ত হতে পারে, 18 জুলাই পর্যন্ত হতে পারে। কিন্তু যখন কারফিউ দেয়া হলো, এরপরে যখন কেন্দ্রীয় সমন্বয়করা গ্রেফতার হলো, এরপরে যখন আন্দোলনটা চলমান ছিল, জনতা যখন তখন ঝাঁপিয়ে পড়লো, তখন এই আন্দোলনের মাস্টারমাইন্ড কে ছিল, যারা যে ব্যক্তি বা যে সংগঠন এখন দাবি করে। তো এই জায়গা থেকে বলতে চাই যে কোনো ব্যক্তি বা সংগঠনের একক কৃতিত্ব এটা না, এটা ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের ফলেই আন্দোলন সফলতা পেয়েছে। জি, আপনাকে ধন্যবাদ। আমি একটু নাজমুল আলম নাজু আপনার কাছে যেতে চাই। একই প্রশ্ন নিয়ে আসলে এই যে নানান আলোচনা সমালোচনা হচ্ছে যে আন্দোলনের মাস্টারমাইন্ড কে বা কারা, এবং বিভিন্ন আমরা রাজনৈতিক অরাজনৈতিক সংগঠন গোষ্ঠীকে দেখতে পাচ্ছি যে এর কৃতিত্ব দাবি করছে। তো এই বিষয়টি নিয়ে আসলে আপনি কি বলবেন? ওনার সঙ্গে আমি একমত যে আসলে এটা একক কারো কৃতিত্ব নয়। দেখেন, আজকে দীর্ঘ 15 বছর তত্ত্বাবধায়ক সরকারের 2 বছর, বিগত দিনে 17 বছর বাংলাদেশের গণতান্ত্রিক মনা সংগঠনগুলো আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে। দীর্ঘদিন থেকে বহু খুন গুম, নির্যাতন, হামলা মামলা হবার পরেও বিভিন্ন ভাবে তারা আজকে এই 17 বছর পাড়ি দিয়ে এসেছে এই জায়গাটাতে। আজকে ছাত্র আন্দোলনের যে কোটা বিরোধী, কোটা সংস্কার আন্দোলন, এই কোটা সংস্কার আন্দোলনকে, আন্দোলনের যখন রূপরেখা আসে, শুধু সেটি কোটা সংস্কারের ছিল। যে কথাটি উনি বলেছেন সঠিক বলেছেন। 18 জুলাইয়ের পরের থেকে বাংলাদেশের সকল রাজনৈতিক সংগঠন, আপামর জনসাধারণ যে যার অবস্থান থেকে তাদের পাশে দাঁড়িয়ে এই আন্দোলনকে সফল করেছে এবং স্বৈরাচারী ফ্যাসিবাদের পতন হয়েছে। এটি কারো একক কৃতিত্ব নয়। আন্দোলন একদিনে তৈরি হয় না। আন্দোলন দীর্ঘ 17 বছর থেকে দানা বেঁধে 5ই আগস্ট এটার মূল পতন হয়েছে, যেটি কোটা সংস্কার আন্দোলনের সর্বশেষ ভূমিকা পালন করেছে আমি মনে করি। জি, আপনাকে ধন্যবাদ। আমি আরেকটি প্রশ্ন আপনার কাছে রাখতে চাই। যেমনটা আমি অনুষ্ঠানের শুরুতে যে তথ্যগুলো দিচ্ছিলাম, সেখানে বলছিলাম যে টাইম ম্যাগাজিন একটি প্রতিবেদন করেছে, সেখানে বলা হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে ফেরার সম্ভাবনা এবং আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনীতি নিয়ে বিভিন্ন বিশ্লেষকদের মতামত সেখানে রয়েছে। যেমন উইলসন সেন্টারের সাউথ এশিয়ান ইনস্টিটিউটের পরিচালক মাইকেল কুগেলম্যান বলেছেন যে হাসিনার প্রত্যাবর্তনের সম্ভাবনা উড়িয়ে দিতে পারছেন না তিনি,
কারণ হচ্ছে দক্ষিণ এশিয়ার পরিবারতান্ত্রিক রাজনীতির ইতিহাস ঘাঁটতে বলেছেন। তিনি বলেছেন যে দেখবেন পরিবারতান্ত্রিক রাজনৈতিক দলগুলোকে দেউলিয়া মনে হলে দলগুলো একেবারে বাতিলের খাতায় ফেলতে পারবেন না। আপনি এই বিষয়টি কিভাবে দেখেন, বাংলাদেশে পরিবারতান্ত্রিক রাজনৈতিকের যে বিষয়টি? এটা তা না, পরিবারতান্ত্রিক কথাটা বললে সঠিক নয়। এই কারণেই যারাই পরিবার থেকে রাজনীতির যারা নেতৃত্ব দিচ্ছেন, আমি আমার দলের কথাই বলবো, যেমন তারা রাজনীতির হাতে খড়ি নিয়ে তারা আজকে নেতৃত্বের উচ্চ শিখরে আছে। তারা কিন্তু হুট করে বাবা রাজনীতি ছেড়ে দিয়েছে, তার ছেলে এসেছে বা মেয়ে এসেছে, সেটি কিন্তু আমার দলে নয়। হ্যাঁ, অন্য দলের কথা আমি বলবো না। পারিবারিকভাবে রাজনীতি আসলে কথা বলতে চাই, সেটি এই আন্দোলনে, আমার নিজের দিক থেকে বলতে চাই, এই আন্দোলনে 5ই আগস্টের পূর্বে যখন আমার ছেলে এবং মেয়ে আন্দোলন করতে যায়, সেটি কিন্তু আমার বিচার, রক্ত কিংবা আজকের যে দাবি সেটাকে সমর্থন জানিয়ে তারা গিয়েছিল। তারা গ্রেফতার হতে পারতো। তারা আমার বাসায় পুলিশ অনেকবার রেড করেছে আমার ছেলে মেয়েকেও ধরার জন্য। কিন্তু সেটা কি সেক্ষেত্রে আমরা বলবো যে পারিবারিক তন্ত্রের কারণে তারা এই রাজনীতিতে গিয়েছে? তা কিন্তু না। আসলে তারা হাতে খড়ি নিয়েই, তারা কিন্তু রাজনীতি শিখেই দেখেই আজকে নেতৃত্বের ওই জায়গায় আসছে। হ্যাঁ, পারিবারিক নয়। আর যে কথাটি বললেন যে শেখ হাসিনা রাজনীতিতে আসবে, বাংলাদেশে আসবে, প্রত্যাবর্তন হবে, এটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোনো দ্বিমত নাই। আমাদের একটি জায়গায় কথা আছে, বাংলাদেশে এই 17 বছরে নির্যাতন, গুম খুন হয়েছে। 5ই আগস্টে যে গণহত্যা চালিয়েছে, যারা শেখ হাসিনা এবং তার দোসররা যে গণহত্যা চালিয়েছে, সেই সকল দোসরদের এবং শেখ হাসিনার বিচারের কাঠগড়ায় দাঁড় হতে হবে। আমরা চাই বাংলাদেশে এসে তিনি এই গণহত্যা এবং সকল অপকর্মের দায় স্বীকার করে কাঠগড়ায় দাঁড় হোক, আইনের আশ্রয় নেই। আমরা বাংলাদেশে তিনি আসবেন, এটা আমরা চাই। আসে, তাই তিনি মোকাবেলা করুক। তিনি আসবেন না কেন? আমরা আসতে বলি, তিনি সাহসিকতার সহিত আসুক এবং সকল অপকর্মের উনি মুখে দ্বার প্রান্তে দাঁড়াক, আমরা বিচারের দ্বার প্রান্তে দাঁড়াক। আমরা সেটাই দেখতে চাই, এদেশের মানুষ সেটাই দেখতে চায়। প্রধানমন্ত্রীর মেয়াদ আসলে কতবার হওয়া উচিত? আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 2022 সালে উনি রাষ্ট্র সংস্কার এবং সংবিধান এ সম্বন্ধে একটি বার্তা দিয়েছেন, এবং যেটি আমাদের বুকলেট হিসাবে আমাদের সারা বাংলাদেশে নেতাকর্মী এবং সাধারণ জনগণের মাধ্যমে বিতরণ করা হয়েছে। সেটিতে আমাদের দেশনায়ক তারেক রহমান বলেছেন যে একজন ব্যক্তি দুবার প্রধানমন্ত্রী থাকবে এবং দ্বিপাক্ষীয় সংসদ থাকবে। এটি উনি 2022 সালেই উনি এটা দাবি করেছেন এবং প্রস্তাব রেখেছেন। যেহেতু আমার পার্টির চেয়ারম্যান সিদ্ধান্ত দিয়েছেন এবং আমরা দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়েছি যে একই ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না, সে কারণেই সেই সিদ্ধান্তই সঠিক সিদ্ধান্ত বলে মনে করি আমরা। জি, আপনাকে ধন্যবাদ। হাসিব জামান আমাদের সাথে যুক্ত আছেন আশা করি। হাসিব জামান, আপনি কি এখন আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। আপনি কি মনে করেন যে একজন ব্যক্তি যদি একটি দল থেকে প্রধানমন্ত্রী হন, তার মেয়াদ আসলে কতবার তিনি প্রধানমন্ত্রী হিসেবে থাকতে পারবেন অথবা থাকা উচিত বলে আপনি মনে করেন? আমি মনে করি সর্বোচ্চ 2বার থাকা যেতে পারে। আমি যদি আপনার আগের প্রশ্নটা একটু ধরতে পারি, তাহলে আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে যে কমিশনগুলো গঠন হয়েছে, এই কমিশনে আমার মতে অবশ্যই রাজনৈতিক ব্যক্তিত্ব ইনক্লুড হওয়া উচিত ছিল। কারণ ইতিমধ্যে আমরা সরকারের বেশ কিছু ঘটনা দেখেছি, গার্মেন্টস শ্রমিক থেকে শুরু করে আর বেশ কিছু ঘটনা। তো স্বাভাবিকভাবে রাজনৈতিক ব্যক্তিত্ব সরকারে না থাকা বা সংস্কারে না থাকলে সেটা ডিল করা একটু কষ্টকর হয়ে যায়, সেটা আমরা খুব ভালোভাবে টের পাচ্ছি। তো আর এই জায়গায় বাংলাদেশের রাজনৈতিক সংস্কারের জন্য আমরা যদি সরকার প্রধান হিসেবে ধরি, 2বারের বেশি আসলে থাকা উচিত না। জি, আপনাকে ধন্যবাদ। নাজমুল আলম নাজু, যেমনটা হাসিব জামান বলছিলেন, আমি একটু আপনার কাছে এই প্রশ্নটা যদি রাখি যে অন্তর্বর্তীকালীন সরকার যে উপদেষ্টারা রয়েছেন অথবা বিভিন্ন সংস্কার কমিশন যেগুলো করা হয়েছে, দায়িত্ব দেওয়া হয়েছে, আপনি কি মনে করেন যে বিভিন্ন বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল যেগুলো রয়েছে সেখান থেকে কাউকে আসলে এখানে যুক্ত করা যেত সংস্কার কাজগুলোতে অথবা এই অন্তর্বর্তীকালীন সরকার পরিচালনার ক্ষেত্রে? অবশ্যই
নির্বাচন কমিশন নিয়োগ আইনটি বাতিল করা উচিত আমি মনে করি, এবং সেখানে যে সংস্কার হবে সেই সংস্কার কমিটিতে অবশ্যই বাংলাদেশের যে সকল রাজনৈতিক দল আছে, গণতান্ত্রিক দল আছে, তাদের প্রতিনিধিত্ব থাকা উচিত বলে আমি মনে করি। জি, আপনাকে ধন্যবাদ নাজমুল আলম নাজু এবং হাসিব জামান, আপনাদের দুজনকেই ধন্যবাদ আজকের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আজকে এই পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।